আগে সংস্কার পরে নির্বাচন, সার কথা ডক্টর ইউনূসের। সংস্কারের জন্য $350 কোটি দেবে বিশ্বব্যাংক। গলছে দিল্লি ঢাকার সম্পর্কের বরফ। বিএনপি ক্ষমতা এলে বাংলাদেশের ভূখণ্ডে জায়গা হবে না বিচ্ছিন্নতাবাদীদের, জানালেন মির্জা ফখরুল। টেস্ট এবং টি-20তে অবসর ঘোষণা বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবের, জানালেন ক্রিকেট নিয়ে নেই কোনো অনুশোচনা। দেখছিলেন ক্রাউড সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে 6টি বিষয়ে সংস্কার কমিশন করা হয়েছে তাদের সুপারিশের পরই নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে নির্বাচনে অংশ নেয়ার যে কোনো সম্ভাবনাকে উড়িয়ে দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্ক টাইমসের সাথে এক সাক্ষাৎকারে তিনি সব তথ্য জানাচ্ছেন আহমেদ সরওয়ার। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে অবস্থান করছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বাংলাদেশকে নিয়ে তার বিভিন্ন উদ্যোগের কথা জানান। তিনি জানান যে উদ্দেশ্যকে সামনে রেখে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তার পূর্ণ সদ্ব্যবহার করতে চান তারা। We have the reform agenda. So in the reform agenda, what we do is we right now has 6 commissions engaged to reform the election commission, reform the justice system, reform police system, and so on and so forth. So there are 6 commissions now working. They are asked to submit their report in 3 months, what needs to be done. So there will be a blueprint of actions of reform, and this will be shared with all the political parties. If they think these can be done, it will be done. If they say, no, this part you leave alone for the elected government, we'll leave it for the elected government. So that's the time limit we need. 6 months, did you say? I have no idea how much time. Okay. 3 months. We 3 months. We gave the time to 3 months to the 3 commission. months. And then report comes out. Then the question of negotiation and discussions so that we come to a consensus so that we can hold an election. That's it. তবে সংস্কারের পর নির্বাচন অনুষ্ঠানের জন্য ন্যূনতম সময় প্রয়োজন বলেও মনে করেন তিনি। You can't say exactly when, but what needs to be in place for elections to happen? First, these commissions need to produce their reports. And what else? Election commission has to be reformed according to the recommendation of the commission. And voter list has to be prepared, whatever time it needs. That's it, this planet. অপরাধ করে থাকলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও বিচারের মুখোমুখি হতে হবে বলে জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। You have said your previous leaders, many of them have left the country. Yeah. Should the former Prime Minister Sheikh Hasina be extradited to face trial? Why shouldn't be? If she has created crime, she should be expedited and brought to justice. You are just pleading the justice. She should be facing the justice too. Okay. Sure. তবে বর্তমানে দেশ পরিচালনার দায়িত্ব পেলেও ভবিষ্যতে কোনো নির্বাচনে তিনি অংশ নেবেন না বলেও জানান এই নোবেল জয়ী। I'm not in the running business at all. There is no chance that you would run for office. No way, no way. আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কাজের জন্য $3.5 বিলিয়ন সহযোগিতা দেবে বিশ্বব্যাংক। নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠকের সময় এই ঘোষণা দেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা। এদিকে বাংলাদেশের সাথে সম্পর্ক আরও গভীর করতে চায় চীন, আর দক্ষিণ এশিয়ার পারস্পরিক সহযোগিতার শীর্ষ প্ল্যাটফর্ম হিসেবে সার্কের পুনরুজ্জীবনের কথা বলেছেন প্রধান উপদেষ্টা। রকনুজ্জামানের রিপোর্ট। অন্তর্বর্তীকালীন সরকারের নেয়া সংস্কারের উদ্যোগের প্রশংসা করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার। বুধবার ডক্টর ইউনূসের সাথে সংস্থাটির প্রধান ফকলার টুর্কের আলোচনার মানবাধিকার, মত প্রকাশের স্বাধীনতা, মানবাধিকার সহ বিভিন্ন বিষয় উঠে আসে। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া সংস্কার উদ্যোগের প্রশংসা করেন টুর্ক। এছাড়া বিগত সরকারের সময় গুম খুনের অধিকতর তদন্ত চায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো। এছাড়া মানবাধিকার কমিশনের প্রধান নির্বাহীদের সমন্বয়ক ক্যারি ক্যানেডির সাথেও বৈঠক করেন প্রধান উপদেষ্টা। বিগত সরকারের গুম খুনের অধিকতর তদন্ত চায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো। অনেকগুলো ইন্টারন্যাশনাল যে মানবাধিকার সংস্থা আছে তাদের একটা ছিল যে যারা গুমের শিকার হয়েছে বা এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের শিকার হয়েছে তাদের ব্যাপারে যাতে জাস্টিস অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটা এটা এনশিওর করা হয়, যে আয়নাঘরগুলো ছিল, হ্যাঁ, এই বিষয়ে যাতে আরও পরিপূর্ণ তদন্ত হয় এবং এই তদন্তের ফলে যেই সমস্ত জায়গায় আয়নাঘর কিভাবে ওইটা হয়েছে, ওই আয়নাঘরের মানে লোকেশনগুলো কি
সেই বিষয়ে এইটার জন্য খুবই একটা ভালো তদন্ত হয়, এটা তারা আশা করছে। জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনে যোগদান উপলক্ষে প্রধান উপদেষ্টা নিউ ইয়র্ক সফরের দ্বিতীয় দিনে বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের সাথে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কাজের জন্য $3.5 বিলিয়ন সহযোগিতার ঘোষণা দেয়। এর মধ্যে $2 বিলিয়ন নতুন করে হওয়া সংস্কার কাজের জন্য আর $1.5 বিলিয়ন চলমান সংস্কার প্রকল্পগুলোতে। বাংলাদেশ পুনর্গঠনে জুলাই অভ্যুত্থানকে বড় সুযোগ অবহিত করে প্রধান উপদেষ্টা বিশ্বব্যাংকে আরও সহযোগিতার জন্য এগিয়ে আসার আহ্বান জানান। অজয় বাঙ্গা জানিয়েছেন যে বাংলাদেশকে ওয়ার্ল্ড ব্যাংক $3.5 বিলিয়ন এই অর্থ বছরে দিতে পারবে। এটা অনেক টাকা এই জন্য যে বাংলাদেশের যে লিকুইডিটি সাপোর্ট লাগবে বা বাংলাদেশের যে এই পুরো জিনিসটা $3.5 বিলিয়ন তারা ইনভেস্ট করবেন হচ্ছে বাংলাদেশের রিফর্মকে সাপোর্ট করে, বাংলাদেশের ডিজিটাইজেশন, বাংলাদেশের এন্টি করাপশন এফার্টস, বাংলাদেশের লিকুইডিটি সাপোর্ট, বাংলাদেশের ফিনান্সিয়াল সেক্টর রিফর্মস, এনার্জি এবং পাওয়ার সেক্টর, প্রত্যেকটা কিছু বিষয়ে তারা ইনভেস্টমেন্ট করতে চাচ্ছেন। এরপর সাধারণ পরিষদ অধিবেশনের অপর এক সাইডলাইন বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকে মিলিত হন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। চীনের পররাষ্ট্রমন্ত্রী সৌর বিদ্যুৎ সহ নবায়নযোগ্য জ্বালানি খাতে আরও বিনিয়োগের আগ্রহের কথা জানায়। চীন পররাষ্ট্রমন্ত্রী ইয়াং ওয়ান বলেন, বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণে এই সরকারের সফলতার বিষয়ে চীন আত্মবিশ্বাসী। চায়না বাংলাদেশের সাথে তার সম্পর্ক আরো সুদৃঢ়, আরো ডিপেন্ড করতে চায়। চায়না অনেকগুলো বিষয়ে বাংলাদেশের সাথে ট্রেড বাড়াতে চায়, বাংলাদেশে ইনভেস্টমেন্ট বাড়াতে চায় এবং বাংলাদেশের সাথে তার যে কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক যে পার্টনারশিপ আছে এটাকে আরো সুদৃঢ় করতে চায়। জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনে সাইডলাইন অপর একটি বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথেও বৈঠক করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এ সময় দক্ষিণ এশিয়ার পারস্পরিক সহযোগিতার শীর্ষ প্ল্যাটফর্ম হিসাবে সার্ককে পুনর্জীবিত করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এছাড়া প্রধান উপদেষ্টা নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সাথেও দ্বিপাক্ষিক বৈঠক করেন। সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট রামাফোজের সাথেও দেখা করেন প্রধান উপদেষ্টা। নিউ ইয়র্ক টাইমসের প্রধান কার্যালয়ে বিখ্যাত ভূতাত্ত্বিক নৃতাত্ত্বিক জানি গুটওয়েলের হাতে জুলাই আন্দোলনের গ্রাফিতির অ্যালবাম তুলে দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। ভারতের সঙ্গে বিএনপির সম্পর্কের বরফ গলতে শুরু করেছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিগত নির্বাচনের পর এ বিষয়ে যে প্রশ্ন ছিল, সম্প্রতি বিএনপি কার্যালয়ে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার সফরে পরিস্থিতি উন্নত হয়েছে। ভারতের সংবাদ সংস্থা ANI-কে দেয়া সাক্ষাৎকারে বিএনপি মহাসচিব কথা বলেন। তিনি বলেন, ভারতে বড় ইস্যু হচ্ছে নিরাপত্তা। হাইকমিশনারের সাথে বৈঠকে এ বিষয়ে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শেখ হাসিনার উচিত দেশে ফিরে এসে তার বিরুদ্ধে যত অভিযোগ আছে সেগুলোর মুখোমুখি হওয়া। মির্জা ফখরুল বলেছেন, বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের উপর নির্যাতন হচ্ছে বলে যে অভিযোগ, ভারতে তা ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে। সে বিষয়ে বিএনপি অত্যন্ত উদ্বিগ্ন। রাজনৈতিক পট পরিবর্তনের পরে যে ঘটনাগুলো ঘটেছে তা ধর্মীয় ইস্যুতে নয়, রাজনৈতিক সংশ্লিষ্ট বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। সারা দেশে বিএনপি নেতাকর্মীদের এ বিষয়ে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে বলেও সংবাদ সংস্থা ANI-কে জানিয়েছেন বিএনপি মহাসচিব। The relationship was in question because of the last election. But this time, this visit of the High Commissioner in our office has definitely improved the situation, and we will have some confidence at least that the ice has started melting. Yeah, Bangladesh, India had very good relations all the time. Yeah. But there were some misunderstandings regarding the relationship of BNP and India. I think that has started melting, and I hope that things will be better this time. They will try to understand our situation. এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর অভিযোগ, ভারতীয় প্রভুদের খুশি করতেই নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে রামপাল বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করেছিলেন শেখ হাসিনা। তিনি বলেন, ভিনদেশি নাগরিকদের আইন শৃঙ্খলা বাহিনীতে নিয়োগ দেওয়া হয়েছিল। চিফ প্রসিকিউটরের বক্তব্যে বিষয়টি স্পষ্ট হয়েছে। আওয়ামী সরকার জনগণের পকেট কেটে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে বলে অভিযোগ করেন রুহুল কবির রিজভী। ছাত্র জনতার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত সৈকত চন্দ্র দে এবং পারভেজ আহমেদের পরিবারের সাথে সাক্ষাৎ শেষে এসব কথা বলেন তিনি।
রাজধানীর মাতোয়াইল আদর্শ উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে রুহুল কবির রিজভী বলেন, গত 17 বছরের লড়াইয়ের কারণেই এখন মানুষের কথা বলার স্বাধীনতা তৈরি হয়েছে। ভারত এবং বাংলাদেশের যৌথ মালিকানা, এর এমডি বড় বড় কর্মকর্তা সব ভারতের, এবং সমস্ত নিম্নমানের যন্ত্রপাতি নিয়ে এসে এই রামপাল বিদ্যুৎ কেন্দ্র করা হচ্ছে এবং প্রায় প্রতিদিনই একদিন দুই দিন পর পর এটি নষ্ট হয়ে যায়। শেখ হাসিনা তার ভারতকে খুশি করার জন্য বাংলাদেশের মানুষের স্বাস্থ্য, বাংলাদেশের পরিবেশকে ধ্বংস করে শুধু প্রভুদেরকে তিনি খুশি করার জন্য রামপাল বিদ্যুৎ কেন্দ্র করেছেন। এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মিন্টু জানিয়েছেন, স্বল্প সময়ের মধ্যে তারল্য সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। বৃহস্পতিবার সকালে গভর্নরের সাথে সাক্ষাৎ শেষে এই তথ্য জানান তিনি। আব্দুল্লাহ আল মিন্টু বলেন, সবল দুর্বল আলাদা না করে পুরো আর্থিক খাতের সংস্কার করা দরকার। কিছু কিছু ব্যাংকের এই মুহূর্তে ক্যাশ ফ্লো সমস্যা আছে, সেই সমস্যাটা সমাধান করবে এবং করার পদ্ধতি উনি বের করছেন এবং উনি এ ব্যাপারে ওয়াকেবল আছেন এবং অত্যন্ত তাড়াতাড়ি এটা করবে। এটা কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব, কেন্দ্রীয় ব্যাংকের কাজ, উনি এটা করবেন এবং এই আশা নিয়েই আমি যাচ্ছি এবং উনি আমাকে আশা দিন। সাহায্য পেতে যত দেরি হবে তত সহায়তা বেশি লাগবে, আর যত তাড়াতাড়ি করবে সহায়তা কম লাগবে। ভারতের মহারাষ্ট্রে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তির প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ সাধারণ মানুষ। কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ হয়েছে রংপুরে। দুপুরে নগরীর লালবাগ এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে নগর ঘুরে স্থানীয় প্রেস ক্লাব চত্বরে গিয়ে সমাবেশ করে শিক্ষার্থীরা। বিশ্বনবীকে অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে মৌলভীবাজারেও। দুপুরে স্থানীয় প্রেস ক্লাবের সামনে থেকে মিছিল বের করে শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিল হয়েছে ব্রাহ্মণবাড়িয়াতেও। দুপুরে কওমি ছাত্র ঐক্য পরিষদের আয়োজনে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে আসে। এছাড়া মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। দুপুরে সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে এতে অংশ নেয় শত শত শিক্ষার্থী। বগুড়া সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের সাধারণ ছাত্ররা প্রতিবাদ সমাবেশ করেছে। শহরের সাতমাথায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুক্ত মঞ্চে প্রতিবাদ সমাবেশে মুসলিম বিদ্বেষী কর্মকাণ্ড বন্ধের দাবি জানানো হয়। ছাত্র জনতার আন্দোলনে যারা বেশি গুরুতর আহত হয়েছে, প্রয়োজনে তাদের দেশের বাইরে পাঠিয়ে চিকিৎসা করা হবে, জানিয়েছেন স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব শাহ মোহাম্মদ হেলাল উদ্দিন। সচিবালয় ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান। এর আগে আহতদের চিকিৎসা ব্যবস্থা নিয়ে স্বাস্থ্য উপদেষ্টা সহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বৈঠক করেন চীনের সফররত মেডিকেল দলের সাথে। পরে ব্রিফিংয়ে অতিরিক্ত সচিব হেলাল উদ্দিন জানান, চীনা মেডিকেল টিম দেশে ফিরে গিয়ে সিনিয়রদের সঙ্গে পরামর্শ করে যেই সিদ্ধান্ত নেবেন তার ভিত্তিতেই চিকিৎসার ব্যবস্থা নেবে সরকার। তিনি জানান, গুরুতর আহত যাদের কৃত্রিম অঙ্গ সংযোজন দরকার হবে, সরকার তাদের সব ধরনের সহায়তা দেবে। ছাত্র জনতার আন্দোলনে এই পর্যন্ত 25,000 আহতের মধ্যে আহতের তথ্য মন্ত্রণালয় পেয়েছে বলেও জানায় তিনি। বরেণ্য সাংবাদিক আতাউস সামাদ সাংবাদিকতার ইতিহাসে অতুলনীয় বলেছেন সিনিয়র সাংবাদিকরা। তিনি কর্মনিষ্ঠা, দক্ষতা এবং প্রজ্ঞা ও পরিশ্রমের উজ্জ্বল দৃষ্টান্ত ছিলেন বলে উল্লেখ করেন তারা। আতাউস সামাদের 12তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এক স্মরণ সভায় তারা এসব কথা বলেন। আতাউস সামাদকে সাহসী ও ন্যায়বান সাংবাদিক উল্লেখ করে সাংবাদিকরা বলেন, তার ক্ষুরধার লেখনী সবসময় স্বৈরাচার বিরোধী ভূমিকা রেখেছে। ভয়ডর ও লোভহীন থেকে সত্য লেখনীতে আজীবন আপোষহীন ছিলেন আতাউস সামাদ। বক্তারা বলেন, অনেক বড় মাপের মানুষ হলেও তিনি আচরণে ছিলেন বন্ধুবৎসল। সত্যনিষ্ঠ সাংবাদিকদের জন্য যুগে যুগে আতাউস সামাদ কর্মপ্রেরণা যোগাবেন বলে আশা করেন বক্তারা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক শওকত মাহমুদ, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আবদুল্লাহ, সাংবাদিক সোহরাব হাসান সহ অন্যান্যরা। দুর্গাপূজাকে ঘিরে কোনো ধরনের হুমকি বা শঙ্কা নেই বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক মাইনুল ইসলাম। বৃহস্পতিবার সকালে রাজধানীতে ট্যুরিস্ট দিবস উপলক্ষে টেকসই পর্যটনের নীতিমালা বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। পূজায় সব ধরনের নিরাপত্তা দিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান আইজিপি। হুঁশিয়ারি দিয়ে বলেন, নিরাপত্তার বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। পুলিশ প্রধান বলেন, বাংলাদেশের পর্যটন শিল্পকে টেকসই করতে পুলিশের পাশাপাশি স্থানীয় জনসাধারণের সহায়তা প্রয়োজন। ট্যুরিস্টদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যে ভ্রমণের জন্য
পুলিশকে সব ধরনের সহায়তা দিতেও নির্দেশ দেন মাইনুল ইসলাম। পর্যটন খাতকে এগিয়ে নিতে পরিবেশ দূষণ, বনায়ন রক্ষায় কাজ করতে হবে বলেও জানান তিনি। দুদিন পর স্বাভাবিক হয়েছে চট্টগ্রাম কাস্টমসের সার্ভার সমস্যার সমাধান হওয়ায় আজ থেকে পুরো দমে শুরু হয়েছে শুল্কায়ন কার্যক্রম। চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ জানায়, জাতীয় রাজস্ব বোর্ডের অ্যাসাইকুডা ওয়ার্ল্ডের সার্ভার হালনাগাদের পর সৃষ্টি হয় এই সংকট। ফলে গত 2 দিন বেশ ভোগান্তি পোহাতে হয় ব্যবসায়ীদের। সার্ভারের আপগ্রেডেশনের পর বিভিন্ন ত্রুটি বিচ্যুতি সরিয়ে স্বাভাবিক হয়েছে চট্টগ্রাম কাস্টমস হাউজের শুল্কায়ন কার্যক্রম। আমদানি রপ্তানি বাণিজ্যকে গতিশীল করার লক্ষ্যে 1995 সালে চট্টগ্রাম কাস্টমস হাউজে অটোমেশনের যাত্রা শুরু হয়। একসময় অ্যাসাইকুডা প্লাস ভার্সন থাকলেও গত 2013 সাল থেকে কাস্টমসে অ্যাসাইকুডা ওয়ার্ল্ড পদ্ধতি চালু হয়। এই পদ্ধতিতে আমদানি রপ্তানি কার্যক্রমের প্রায় সব কিছুই অনলাইনের মাধ্যমে সম্পন্ন করা হচ্ছে, কিন্তু মাঝে মাঝেই সার্ভারের গতি কমে যাওয়া কিংবা বিকল হয়ে যাওয়ার ফলে আমদানিকারকদের দুর্ভোগ পোহাতে হয়। এবার জানাবো খেলার সংবাদ। ঘরোয়া ফুটবলে আবারও জায়ান্ট কিলার হয়ে উঠতে চায় ব্রাদার্স ইউনিয়ন। এই মৌসুমে প্রিমিয়ার লিগে সম্মানজনক অবস্থানে থাকার লক্ষ্যে নতুন উদ্যমে দল গুছিয়েছে একসময়ের ঐতিহ্যবাহী ক্লাবটি। জাতীয় দলের অধিনায়ক জামাল ভুঁইয়া খেলবেন ব্রাদার্সের জার্সিতে। দলের আনুষ্ঠানিক অনুশীলন শুরুর আগে ক্লাবের আহ্বায়ক ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন পরিচিত হন ফুটবলারদের সাথে, বিতরণ করেছেন জার্সি। মানিক মাহমুদের রিপোর্ট। ধুলো ময়লা পরিষ্কার করে ঝকঝকে ব্রাদার্স ইউনিয়নের ক্লাব অফিস। ট্রফিগুলো শোভা পাচ্ছে উজ্জ্বল আলোয়। ঘরোয়া ফুটবলে জীর্ণদশা কাটিয়ে নতুন উদ্যমে নতুনভাবে পথ চলা শুরুর প্রত্যাশা বাংলাদেশের পুরনো ও একসময়ের ঐতিহ্যবাহী ক্লাব ব্রাদার্সের। বিগত সরকারের পতন ও রাজনৈতিক পরিবর্তনের স্বস্তিতে সংগঠকদের নিয়ে ক্লাবটিতে সংস্কারের উদ্যোগ নেন ব্রাদার্সের সাবেক সভাপতি মরহুম সাদেক হোসেন খোকার পুত্র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। ফুটবলের নতুন মৌসুমে মানসম্মত দল গড়ার চেষ্টা করেছে ব্রাদার্স ইউনিয়ন। জামাল, শফিল, রহমতদের সাথে মাঝারি মানের বিদেশি ফুটবলার আছেন দলটিতে। মাঠেই অনুশীলনে ফুটবলারদের সাথে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের পরিচিতি পর্ব ও জার্সি প্রদানের কার্যক্রম থাকলেও বৃষ্টির কারণে তা সম্ভব হয়নি, তাই আনুষ্ঠানিকতা হয় ক্লাব অফিসেই। আবারও কমলা রঙের জার্সির ঐতিহ্য ফিরে আসবে, মাঠে দাপট দেখাবে ব্রাদার্স, আশা ক্লাবের আহ্বায়কের। আগামী মাসে শুরু হতে যাচ্ছে 15 তারিখ ফেডারেশন কাপ এবং 18 তারিখে বাংলাদেশ প্রিমিয়ার লিগের শুরু হতে যাচ্ছে। সেই লিগে আমরা অংশগ্রহণ করার প্রস্তুতি হিসাবে আমরা ট্রেনিং সেশন আজকে থেকে শুরু করলাম। এর আগে অনেকেই বলতো যে জায়ান্ট কিলার্স, বাংলাদেশে 2টা জায়ান্ট, আবাহনী মোহামেডান আর ব্রাদার্স ছিল জায়ান্ট কিলার্স। কিন্তু এমন একটা সময় ছিল দেয়ার ওয়ার নো আদার জায়ান্টস, একমাত্র জায়ান্ট ছিল বাংলাদেশে ব্রাদার্স ইউনিয়ন ক্লাব। আমি এই ব্রাদার্স ইউনিয়ন ক্লাবকে সেই জায়গায় নিয়ে যাওয়াটা আমার লক্ষ্য। এই 1 মাসের মধ্যে যে কাজটুকু করতে পেরেছেন এবং যে প্লেয়ারদেরকে আমরা আনতে পেরেছি, আমার বিশ্বাস আমরা যে শুধু যে রেলিগেশনটাকে বাঁচাবো তাই নয়, আমরা আরও বড় কিছুর আশা রাখতে পারি আমার মনে হয় আর কি। ব্রাদার্সের সবচেয়ে বড় চমক জাতীয় দলের অধিনায়ক জামাল ভুঁইয়ার যোগদান। প্রিমিয়ার লিগের দল বদলে এই মৌসুমে আবাহনী ক্লাবে নাম লেখালেও খেলোয়াড় নিবন্ধনে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে তার নাম জমা দেয়নি আবাহনী। অন্য কোনো ক্লাবও নেয়নি জামালকে। তৈরি হয় জটিলতা। এমন অবস্থায় জামাল ভুঁইয়াকে খেলার আহ্বান জানায় ব্রাদার্স ইউনিয়ন। ব্রাদার্স আমাকে ডাক দিছে, এটা আমি আই এম খুব গ্রেটফুল। আমি তো এটা আই ক্যানট থ্যাংক দেম এনাফ না, বিকজ ইভেন আমের ভাই দ্য নেক্সট ডে আমাকে বলছে, ইভেন দ্য ডে আফটার ট্রান্সফার উইন্ডো বন্ধ হয়েছে, আমাকে বলছে তুমি এখানে আসো। দেশের সাথে বলেন আর প্লেয়ারের সাথে বলেন, যেইভাবেই বলেন, যেন এই ব্যাপারটা একটু শিথিল হয়ে যদি থাকে তাহলে আমাদের জন্য ভালো, যে জামাল আমাদের ন্যাশনাল টিমে রিপ্রেজেন্ট করে সে যেন খেলতে পারে। আর জামাল ভুঁইয়া আছে, ওটা দেখেও আমার আরো ক্লাবের উপরে আরো আশাটা বাড়লো যে এখন আরো ভালো করতে পারবো আমরা। ঢাকা প্রিমিয়ার লিগ ফুটবলে 2বার শিরোপা জিতেছে গোপীবাগের ক্লাবটি। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। সাকিব আল হাসানকে নিরাপত্তা দেওয়ার এখতিয়ার বিসিবির নেই, জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। তাকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের উচ্চ পর্যায়ের হাতে।
ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলে অবসর নেওয়ার ইচ্ছা সাকিব আল হাসানের, তবে নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কায় তিনি। বিসিবির কাছে নিরাপত্তা নিশ্চয়তা চেয়েছেন। বিসিবির বোর্ড মিটিং শেষে সংবাদ সম্মেলনে বোর্ড সভাপতি জানান, সাকিবকে ভালো মতো বিদায় দিতে চায় বোর্ড, তবে নিরাপত্তা নিশ্চয়তা বিসিবি দিতে পারবে না। বোর্ড মিটিংয়ে আগামী বিপিএল নিয়েও আলোচনা হয়েছে। আগামী 27 ডিসেম্বর বিপিএল এর পরবর্তী আসর শুরুর পরিকল্পনা বোর্ডের। প্লেয়ার্স ড্রাফট হবে 14 অক্টোবর। আসলে এটা আমার হাতে না, আমার বা বিসিবির হাতে না। আসলে এটা আসলে পুরা ওই গভর্নমেন্ট লেভেল থেকে আসতে হবে। ওই নিরাপত্তা দুই রকম। একটা হলো কি আপনার ক্লিয়ারেন্স ফ্রম জানি না, ও হয়তো বলেছে। আর আরেকটা হলো গিয়ে আপনার মনে করেন আমাদের স্পেকটেটরও আছে। সেই ব্যাপারটা তার ডিসিশন নিতে হবে। এটা আসলে আমরা এটাতে তেমন পার্ট হতে পারবো না। আসলে এটা আমি এই মুহূর্তে আমরা কিছু বলতে পারবো না বোর্ড থেকে আমরা কী করতে পারি, বিকজ আমরা তো আসলে এরকম একজন ব্যক্তিগত মানুষকে নিরাপত্তা দেওয়ার মতো আমাদের নাই, কি বলবো, অ্যাবিলিটি নাই আর কি। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরেকবার জানিয়ে। আগে সংস্কার পরে নির্বাচন, সার কথা ডক্টর ইউনূসের। সংস্কারের জন্য $350 কোটি দেবে বিশ্বব্যাংক। বলছে ঢাকা দিল্লি সম্পর্কের বরফ, বিএনপি ক্ষমতা এলে বাংলাদেশের ভূখণ্ডে জায়গা হবে না বিচ্ছিন্নতাবাদীদের, জানালেন মির্জা ফখরুল। টেস্ট এবং টি-20তে অবসর ঘোষণা বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবের, জানালেন ক্রিকেট নিয়ে নেই কোনো অনুশোচনা। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ সকাল 7:30 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bpnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকে অসংখ্য ধন্যবাদ।